খাওয়া দাওয়া আপনার যখন অসুস্থ হয়েছে তখন তো। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর গ্রামের গরুর খামারি শহীদুল ইসলাম জানান, গেল ২ মাসে তার ১৩টি গরু মারা গেছে অজানা রোগে আক্রান্ত হয়ে, অসুস্থ আরও ২টি। এমন অবস্থায় বাকি গরু নিয়ে আতঙ্কে দিন পার করছেন এই খামারি। 50টার মধ্যে আমারই 13টা মারা গেছে। এরকম শত শত ভাইয়ের এই গরু মারাইছে যারা রাখাল, তারা সব অসহায় অবস্থায়। এমন অবস্থার শিকার পর্দার বিভিন্ন চরাঞ্চলের শত শত গরু রাখাল ও মালিকরা। বলছেন, হঠাৎ করেই সামনের ও পেছনের মাংসপেশি ফুলে কয়েক ঘন্টার মধ্যে মারা যাচ্ছে গরু। গরুটা আগে ঝিম ধরা হচ্ছে, ঝিম ধরার পরে গরু টোটালে খাই না, খাওয়ার পর জ্বর অবস্থায় গরুর পা ফুলে দিচ্ছে নেই, আগাহানা ফুলে দিচ্ছে নেই, গোস ফুলে দিচ্ছে, ওই গরু মারা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে। তাদের গরু তো হলো 8টা 10টা করে, কিন্তু 5টা 7টা মারা যায়, তাদের কি না বাঁচবে। তাদের দাবি, শত শত গরু মারা গেলেও সরকারি পশু হাসপাতালের চিকিৎসকদের কোনো সহযোগিতা পাননি তারা। আমাদের এখানে প্রায় মোটামুটি 10,000 বা 15,000 গরু আছে, কয়টা নিয়ে যাবার, কোথায় যাই করবো? এই তো গরু মূর্তি আছে, আর ঠিক মতন হয়তো বলছে ভ্যাকসিন আসবে, ভ্যাকসিন দিব, সঠিক সময় আসছে না, ভ্যাকসিনও দিচ্ছে না, গরুগুলো আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। চিকিৎসকরা ডাকছি, তারাও অনেক টাকা চাই, আমরা খুব বেকায়দায় পড়েছি। এর পেছনে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদাসীনতা ও দূরদর্শিতার অভাবকে দায়ী করছেন ডেইরি অ্যাসোসিয়েশনের নেতারা। ওনারা দায় এড়াতে পারে না, ওনাদের যে মাঠ পর্যায়ে যে সকল কর্মীরা আছে তাদের কিন্তু একটা দায়, তাদেরকে কিন্তু এই জিনিসটা ভালোভাবে খেয়াল করতে হবে। কোনো প্রাণী মারা যায়, গরু, আমাদের একটা গরু মারা গেলেও কিন্তু অনেক ক্ষতি, এত শহ গরু মারা গেছে, এটা অবশ্যই তাদের দায়। এদিকে গরু মৃত্যুর দায় এড়িয়ে গেলেও প্রাথমিকভাবে এটিকে গরুর বাদলা রোগ বলে ধারণা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এর মধ্যেই আমরা নতুন কোনো যদি লিশন পাই, আমরা এটাকে আমাদের যে গবেষণাগারে পাঠাবো। আশা করি আমরা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই রোগটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরগুলিতে প্রায় 40,000 গরু লালন পালন করেন রাখালরা। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এ বিষয়ে আরও বিস্তারিত আলোপ করব। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন প্রাণী সম্পদ বিজ্ঞানী অধ্যাপক ডক্টর KBM সাইফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ডক্টর সাইফুল ইসলাম, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখেছেন আমাদের, সেখানে গরুর মালিকরা তাদের এই রোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের ধারণা যে এটি বাদলা রোগ হতে পারে। আপনার মতামত জানতে চাইছি, কী রোগ হতে পারে, কেন এত ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে? আমরা যদিও টোটাল একদম কমপ্লিট একটা হিস্ট্রি জানি না, ওই জায়গায় বাদলা রোগের যে ভ্যাকসিনেশন হিস্ট্রিটা কীরকম আছে, আগে বাদলা রোগের ইতিহাস যেটা সেটা কীরকম আছে। বাদলা রোগ বলতে আমরা সাধারণত ব্ল্যাক কোয়ার্টারকে বুঝে থাকি, তবে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ যেরকম বলছেন, এটা কিন্তু বাদলা রোগের মৌসুম, যে এই যে বৃষ্টি শুরু হওয়ার সময়টা, বিশেষ করে এই আর্লি মনসুন কিংবা বর্ষাকাল, যেটা এই জায়গাটা থেকেই, এই সময়টাতেই বাদলা রোগটা বেশি হয়, এবং এই কারণে এটাকে বাদলা বলা হচ্ছে। এবং লক্ষণ পাশাপাশি যেগুলো ক্লিনিক্যাল সাইন সিমটমস বলা হচ্ছে, এগুলো অনেকটাই বাদলা রোগের সাথে যায়। আমাদের খামারি ভাইরা যেরকম বলছিলেন, সেটাও বাদলা রোগের এক লক্ষণ, এবং আমি মনে করছি এটা তীব্র আকারের বাদলা রোগ হতে পারে। তবে আমাদের বাদলা রোগ আউটব্রেক ইনভেস্টিগেশনের জন্য স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে। সারা বিশ্বে বাদলা রোগ বা ব্ল্যাক কোয়ার্টার আউটব্রেক হলে সেটার ইনভেস্টিগেশনের জন্য যে স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী অতি বিলম্বে এটার আউটব্রেক ইনভেস্টিগেশনটা করা উচিত। আমি জানি প্রাণী সম্পদ অধিদপ্তরের আউটব্রেক ইনভেস্টিগেশন টিম আছে, ইপিডেমিওলজি, খুব শক্তিশালী একটা ইপিডেমিওলজি ইউনিট আছে। তারা অতি দ্রুত, আমি বলবো, তারা নির্ধারিত এলাকায় যাবেন, আক্রান্ত এলাকায় যাবেন, এবং আক্রান্ত প্রাণী থেকে নমুনা সংগ্রহ করে সেই নমুনা প্রাণী সম্পদের যে গবেষণাগার আছে সেইখানে আমাদের শনাক্ত করতে হবে। বাদলা রোগের প্রধান কারণ হচ্ছে একটা ব্যাকটেরিয়া, যেটাকে আমরা ক্লস্ট্রিডিয়াম চৌহি বলি, যেটা একটা স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, এবং এটা এই সময়টায় বেশি হয়, বিশেষ করে বেশি স্বাস্থ্যবান, অধিক স্বাস্থ্যবান এবং 6 থেকে 2 বছর বয়সী যে গরুগুলো আছে তাদেরকে আক্রান্ত করে। এবং আক্রান্তটা হয় সাধারণত
মাংসল স্থানে, যেখানে মাংসের পরিমাণ বেশি। স্যার, আপনার তথ্যটা আমরা পেয়েছি। আপনি তো বলছিলেন যে হ্যাঁ, এটা হয়তো বাদলা রোগ হতে পারে, আপনি ধারণাই করছেন। প্রতিরোধ কিংবা প্রতিকারটা কিভাবে হতে পারে? আপনি ভ্যাকসিনের কথা বলছেন, আমরা সেটা হয়তো সময় সাপেক্ষ। যদি খামারিরা নিজেরা কি ধরনের আসলে প্রতিরোধ ব্যবস্থা নিতে পারেন? খামারিরা প্রতিরোধ নেয়ার জন্য আসলে আমি যেটা বলবো, এটা বায়োসেফটি, বায়োসিকিউরিটি, ফার্মের বায়োসেফটি এবং বায়োসিকিউরিটিটাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে। এবং আমি যেটা বলছিলাম, যেটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ বা অণুজীব ঘটিত ডিজিজ, যেটা ক্লোস্ট্রিডিয়াম চৌভি বলি আমরা। দুর্ভাগ্যজনকভাবে এই ব্যাকটেরিয়াটা স্পোর ফর্ম করতে পারে। স্পোর ফর্ম করা মানে হচ্ছে তার চতুর্দিকে একটা সুরক্ষা আবরণী তৈরি করতে পারে, যেটা থেকে সে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে। এই কারণে দেখা যাচ্ছে যে তাকে সহজে ধ্বংস করা যায় না। আমি যেটা বলবো যে আক্রান্ত প্রাণীগুলোকে আইসোলেট করে ফেলতে হবে এবং উপরের মাটিটাকে, যেহেতু স্পোর ফার্মিং ব্যাকটেরিয়াগুলো অনেক সময় মাটিতে থাকতে পারে, এবং উপরের মাটিটাকে কিছুটা ওলট পালট করে দেয়া, এক্সপোজ করে দেয়া, নিচে উপরের মাটিটাকে, নিচের অংশ কুপিয়ে দেয়া, খামারের অংশটাকে, খামারের ফ্লোরটাকে, যদি মাটি বা যেখানে ঘাস হচ্ছে এই জায়গাটায়। এবং আরেকটা যেটা করা, সেটা হচ্ছে যে আক্রান্ত প্রাণী থেকে আরেকটা আক্রান্ত প্রাণীতে যাতে না ছড়াতে পারে, এই জন্য ইন্ডিভিজুয়াল কোয়ারেন্টাইন বা আইসোলেশনের ব্যবস্থা করা। জি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে স্যার আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম প্রাণী বিজ্ঞানী ডাক্তার KBM সাইফুল ইসলামের সঙ্গে।